আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে সরাসরি নিয়োগের শর্তাবলী, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় প্রায় 20 বার এসেছে। বিগত পরীক্ষায়, বিভাগীয় পরীক্ষায় 20 বার এসেছে এই প্রশ্নটি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে সিভিল সার্ভিস বিধিমালা 1981-র আলোকে এই প্রশ্নের উত্তরটি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি, কোন বিধিতে বলা আছে, কি বলা আছে। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981-এর বিধি 4-এ সরাসরি নিয়োগ লাভের শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981-এর বিধি 4-এ বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি। কমিশনের সুপারিশ ব্যতীত চাকরিতে সরাসরি নিয়োগ লাভ করা যাবে না। অবশ্যই কমিশনের সুপারিশ লাগবে। চাকরিতে সরাসরি নিয়োগ লাভের যোগ্য হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন। মানে কি, বাংলাদেশের নাগরিক হতে হবে। এবং এখানে আরও বলেছে, বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ বন্ধনে প্রতিশ্রুতিবদ্ধ হলে, অর্থাৎ বিদেশি নাগরিককে বিয়ে যিনি করেছেন তিনি চাকরি পাবেন না, সরকারি চাকরি, এবং প্রতিশ্রুতিবদ্ধ যদি হন বিয়ে জন্য, তাও তিনি চাকরিযোগ্য হবেন না। এখানে আরও বলা হয়েছে, চাকরিতে নিয়োগ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য পরীক্ষায় নিয়োগের জন্য অযোগ্য নন বলে বিবেচিত হন। অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ করে যোগ্য হতে হবে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের জন্য অযোগ্য নন। অর্থাৎ তদন্তের মাধ্যমে যোগ্য হতে হবে। মানে কি, পুলিশ ভেরিফিকেশনে এই যোগ্য হতে হবে, এই কথা বলছে। আরও বলেছে, চাকরিতে সরাসরি নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি ফি সহ যথাযথভাবে ফর্ম এবং নির্দিষ্ট তারিখের মধ্যে দরখাস্ত দাখিল না করেন। অর্থাৎ সঠিক সময়ে ফি সহ নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে। এবং এখানে আরেকটা বলেছে, চাকরিরত অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে। মানে কেউ যদি চাকরি করে, চাকরি করার পাশাপাশি আবার যদি সরকারি চাকরির জন্য আবেদন করতে চায়, তাহলে তাকে অবশ্যই এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে। মানে কি, অবগত করে জানিয়ে এই আবেদন করতে হবে। এটা ছিল সরাসরি নিয়োগ লাভের শর্তাবলী। বিশেষ করে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা বা বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালাও বলে এটিকে, 1981-এর বিধি 4-এর আলোকে আমি আলোচনা করেছি। এবার আরও একটি প্রশ্ন, পদোন্নতির মাধ্যমে নিয়োগ। এই প্রশ্নটিও কিন্তু প্রায় 8 বার এসেছে পরীক্ষায়। তো পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এটাও বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981-তে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981-এর বিধি 5-এ পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981-এর 4 নং অনুচ্ছেদে বলা হয়েছে, অনুচ্ছেদ না, 4 নং বিধিতে বলা হয়েছে সরাসরি নিয়োগের কথা, আর 5 নং বিধিতে বলা হয়েছে পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পর্কে। এখন পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পর্কে কি বলা হয়েছে লক্ষ্য করি। সরকার কর্তৃক এই উদ্দেশ্যে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ড এবং বিভাগীয় পদোন্নতি বোর্ড বা নিয়োগ বোর্ডের সুপারিশক্রমে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করতে হবে। এখানে বলেছে সরকার কর্তৃক এই বিশেষ করে পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সুপিরিয়র সিলেকশন বোর্ড ও বিভাগীয় পদোন্নতির জন্য বিভাগীয় পদোন্নতি বোর্ড গঠন করে এই বোর্ডের সুপারিশের মাধ্যমে নিয়োগ করতে হবে। তবে শর্ত থাকে যে নিম্ন শ্রেণীর পদ হতে নবম গ্রেডের
বেতন স্কেলের পদে কমিশনের সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করতে হবে। এখানে বলেছে নিম্ন শ্রেণীর পদ থেকে নবম গ্রেডে, বিশেষ করে বেতন স্কেলের ক্ষেত্রে এই সুপারিশের কমিশনের সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করতে হবে। এবং এখানে খতে বলেছে সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ না হলে বা বিশেষ পদোন্নতি কমিটি কর্তৃক অযোগ্য বিবেচিত হলে কোনো ব্যক্তিকে ষষ্ঠ গ্রেডের কোনো পদে পদোন্নতি দেওয়া যাবে না। এই যে এখানে বলেছে যে সরকারি কর্ম কমিশন কর্তৃক পরীক্ষায় উত্তীর্ণ না হলে বা বিশেষ পদ্ধতির মাধ্যমে বিশেষ পদোন্নতি পদ্ধতির যে কমিটি গঠন করা হবে, সে কমিটি কর্তৃক অযোগ্য হলে ষষ্ঠ গ্রেডে কোনো পদে পদোন্নতি দেওয়া যাবে না। অর্থাৎ ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেতে হলে পরীক্ষায় পাশ করতে হবে। কোন পরীক্ষা? এই যে সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত যে সমস্ত পরীক্ষা, যেমন এর মধ্যে আছে একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা, বিভাগীয় পরীক্ষা, যেটি যার জন্য আমরা পড়ালেখা করতেছি, তাই না? গ নম্বরে বলেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে কোনো ব্যক্তিকে পঞ্চম ও চতুর্থ গ্রেডে কোনো পদে পদোন্নতি দেওয়া যাবে না। আবার এখানে আরও বলেছে যে সুপিরিয়র সিলেকশন বোর্ড যে গঠন হবে, তাদের সেই বোর্ড কর্তৃক যদি অযোগ্য হন তাহলে পঞ্চম গ্রেডে বা চতুর্থ গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না। এখানে ঘ নম্বরে বলেছে কাউন্সিল কর্তৃক বা কাউন্সিল কমিশন কর্তৃক অযোগ্য বিবেচিত হলে কোনো ব্যক্তিকে তৃতীয় গ্রেডের বা তদূর্ধ্ব কোনো পদে পদোন্নতি দেওয়া যাবে না। এবং উন্মতে বলেছে এই সার্ভিস রেকর্ড সন্তোষজনক না হলে পদোন্নতির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ ওই যে আমাদের এসিআর আছে না, এসিআরই তো সব রেকর্ড লেখা থাকে, তাই না? সার্ভিস রেকর্ড, তো সার্ভিস রেকর্ড সন্তোষজনক না হলে পদোন্নতি যোগ্য হবেন না বা পদোন্নতি বলে বিবেচিত হবেন না, যোগ্য বলে। এছাড়া চ নম্বরে বলেছে কোনো পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে উক্ত পদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ সমাপ্ত করতে ব্যর্থ হলে পূর্ব পদে রিভার্ট করা হবে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে পদোন্নতি পাওয়ার পরে যদি প্রশিক্ষণ হয় সরকার কর্তৃক নির্ধারিত, সেই প্রশিক্ষণে যদি ব্যর্থ হন তাহলে আবার পূর্বের পদে ফিরে যেতে হবে, সেই কথা বলছে। তো এই বিষয়গুলি এই পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে বলা ছিল। তাহলে আমরা লক্ষ্য করলাম যে নিয়োগ দুই রকমের, একটা হচ্ছে সরাসরি নিয়োগ আর একটা হচ্ছে পদোন্নতির মাধ্যমে নিয়োগ। এই যে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 1981 বিধি 4-এ বলা আছে সরাসরি নিয়োগ, এবং বিধি 5-এ বলা আছে পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পর্কে এই বিধির আলোকে আলোচনা করার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।